নমস্কার। আজকের ভিডিওটাও একটা প্রশ্ন দিয়ে শুরু করি। 2019 সাল বাংলায় বিজেপি পেল 18টি লোকসভা আসন। সারা দেশে একেবারে মোদি ঢেউ। দিল্লিতে বসে বিজেপির বড় বড় নেতারা বললেন বাংলা নাকি আমাদের। 2021-এ 200টা সিট পার হবেই হবে। মিডিয়া বলল হবে, এক্সিট পোল বলল হবে, অনেক বিশ্লেষকও বললেন হবেই হবে, কিন্তু হলো না। 77-এ আটকে গেল বিজেপি। এরপর কেটে গেছে কয়েকটা বছর। সমীক্ষা এখন বলছে আরো ভয়াবহ ছবি। তৃণমূল 225টির বেশি আসনে নাকি এগিয়ে থাকবে, আর বিজেপি মাত্র 59টিতে। কোথায় গেল সেই গেরুয়া ঝড়? কেন বাংলার মানুষ বারবার বিজেপিকে ফিরিয়ে দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকে আমরা যাব একেবারে গোড়ায়, ইতিহাসে আর বাংলার সংস্কৃতিতে, রাজনীতির অলিতে গলিতে। আর আমি আপনাদেরকে বলবো সেই কথাগুলো যেগুলো বড় বড় মিডিয়া চ্যানেলগুলো একেবারে বলে না, কারণ সত্যি কথা বলতে একেবারে সাহস লাগে। তাহলে চলুন আজকের এই দীর্ঘ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা একটু কিন্তু আলাদা। এটা শুধু রাজনীতির ভিডিও নয়, এটা বাংলার ইতিহাসের ভিডিও, বাংলার মানুষের মনের ভিডিও, বাংলার সংস্কৃতির ভিডিও। আজকে আমরা অনেকটা সময় নেব, অনেকগুলো বিষয় আলোচনা করব। তাই যদি সত্যি বুঝতে চান বাংলার রাজনীতি, তাহলে একটু ধৈর্য ধরুন, চা বা কফি বানিয়ে নিন, আর আরামে বসে ভিডিওটা দয়া করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা কথা বলবো মোট 7টি বড় বিষয় নিয়ে। প্রথমত, বাংলার রাজনৈতিক পরিবর্তনের ইতিহাস, মানে কিভাবে এই মাটিতে অর্থাৎ বাংলার মাটিতে কিভাবে পরিবর্তন আসে। দ্বিতীয়ত, বামফ্রন্টের পতনের ঠিক আসল কারণ, 34 বছরের রাজত্ব হঠাৎ করে কেন আর কিভাবে শেষ হলো। তৃতীয়ত, বিজেপির উত্থানের গল্প, কিভাবে 2টি আসন থেকে 18টিতে এলো। চতুর্থত, বিজেপির মারাত্মক ভুলগুলো, যেগুলো তাদের নিজেদের পায়ে কিন্তু কুড়ুল মেরেছে এবং বর্তমানেও মেরে যাচ্ছে। পঞ্চমত, তৃণমূলের কৌশল, কেন তারা বারবার এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু জিতে যাচ্ছে। ষষ্ঠত, বাংলার সংস্কৃতি ও রাজনীতির সম্পর্ক, এই বিষয়টা কিন্তু খুব কম আলোচনা হয়। সপ্তমত, ভবিষ্যৎ কি, বাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। বাংলার রাজনীতি বুঝতে হলে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, যে এই মাটিতে পরিবর্তন হয় ধীরে ধীরে, হঠাৎ করে কিন্তু একেবারেই নয়। একটা ভূমিকম্পের মতো ভেতরে ভেতরে চাপ জমতে থাকে, বাইরে থেকে কিছু বোঝা যায় না, আর তারপরই একদিন ভূমিকম্প হয়। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলায় বামফ্রন্টের রাজত্ব ছিল, 34 বছর এক টানা। এটা বিশ্বের ইতিহাসে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া একটা সরকারের সব থেকে দীর্ঘ শাসনকালের মধ্যে একটি। ভাবুন একবার, 34টা বছর। এই সময়ের মধ্যে যারা জন্মেছে, বড় হয়েছে, স্কুল কলেজে পড়েছে, তারা জীবনে কখনো বামফ্রন্ট ছাড়া অন্য কোনো সরকারকে কিন্তু দেখেননি। তাহলে এই 34 বছরের শাসন হঠাৎ শেষ হলো কেন? এটা বোঝার জন্য আমাদের যেতে হবে 2007-8 সালে। নন্দীগ্রাম, সিঙ্গুর, এই দুটো নাম মনে আছে আপনাদের? 2007 সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ নিয়ে যে আন্দোলন হলো, এটা শুধুমাত্র জমির লড়াই কিন্তু ছিল না, সেটা ছিল বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই। সিপিএম এর ক্যাডাররা মানুষের উপর অত্যাচার করেছে, পুলিশ দিয়ে গুলি হচ্ছে, মানুষ মরছে, আর সরকার বলছে উন্নয়নের জন্য এইটা দরকার। কিন্তু বাংলার মানুষ সেটা মানলো না। সেই ক্ষোভ ভেতরে ভেতরে জমতে শুরু করলো, আর 2008-9 সালের পঞ্চায়েত নির্বাচনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু প্রথম দেখা গেল। গ্রামে গ্রামে মানুষ বলতে শুরু করলো, না আর একেবারে নয়। যারা রাজনীতি বোঝেন তারা তখনই কিন্তু বুঝে গিয়েছিলেন এটা একটা পরিবর্তনের সংকেত। এই পঞ্চায়েতের ফলাফলই বলে দিচ্ছে 2011 সালে ঠিক কি হবে, এবং হলোও তাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 214টি আসন পেয়ে ক্ষমতায় এলো। 34 বছরের বাম শাসনের অবসান হলো। এখন এই গল্পটা কেন বললাম? কারণ এখানে একটা সূত্র আছে। বাংলায় পরিবর্তন সবসময় গ্রাম থেকে আসে, পঞ্চায়েত স্তর থেকে আসে, মাঠের রাজনীতি থেকে আসে। দিল্লি থেকে কেউ এসে বাংলার মানুষকে পরিবর্তন করতে পারবেনই না। বাংলার মানুষ নিজেই সিদ্ধান্ত নেয়। এই সূত্রটা মাথায় রাখুন, পরে কিন্তু আবার কাজে আসবে। আরেকটা কথা অবশ্যই বলা দরকার, বামফ্রন্টের পতনের পেছনে শুধু নন্দীগ্রাম, সিঙ্গুর কিন্তু একেবারে ছিল না, ছিল দীর্ঘ 34 বছরের একটা ক্লান্তি। একটা সরকার যখন অনেকদিন ক্ষমতায় থাকে, তখন তারা মনে করে যে এই পুরো মাটিটাই তাদের, এই মানুষগুলোও কিন্তু তাদের।
সিপিএম এর ক্যাডাররা ভুলে গিয়েছিল যে তারা জনগণের সেবক। তারা মনে করতে শুরু করেছিল তারাই জনগণের একেবারে মালিক। পার্টি অফিস থেকে অনুমতি নিয়ে ব্যবসা করতে হবে, পার্টির লোকদেরকে দিয়ে বিয়ের ক্যাটারিং করাতে হবে, ছেলের চাকরি হবে কিনা সেটাও পার্টির লোকের ওপরেই নাকি নির্ভর করছে। এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতে চেয়েছিলেন বাংলার সাধারণ মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো, মমতার সরকারও তো অনেকদিন বাংলায় ক্ষমতায়, তাহলে কি একই ক্লান্তি তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর আমরা পরে দেব, আগে বিজেপির গল্পটা বলি। 2014 সাল নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন। সারা দেশে একটা ঢেউ উঠলো, মানুষ বলছে পরিবর্তন আসবে, উন্নয়ন হবে, দুর্নীতি কমবে। বাংলাতেও কিন্তু সেই ঢেউ এলো। বিজেপি পেল 2টি লোকসভা আসন। এটা কিন্তু একটা বড় সংখ্যা না, কিন্তু ভোট শেয়ার বাড়লো উল্লেখযোগ্যভাবে। 2016 সালের বিধানসভায় বিজেপি পেল মাত্র 3টি আসন, কিন্তু তারা বুঝতে পারলো বাংলায় কিন্তু একটা সুযোগ আছে। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ জন্মেছে, দুর্নীতির অভিযোগ আসছে, সারদা কেলেঙ্কারি, নারদা স্টিং অপারেশন, এইগুলো মানুষের মনে কিন্তু প্রশ্ন তুলছে। এই সুযোগটা কিন্তু বিজেপি নিতে থাকলো। 2019 সালের লোকসভার আগে বিজেপি বাংলায় পুরো শক্তি দিয়ে নামলো। অমিত শাহ নিজে বললেন বাংলা আমাদের টার্গেট। মোদী বারবার এখানে এলেন, র্যালি হলো, জনসভা হলো এবং ফলাফল বিজেপি পেল 18টি লোকসভা আসন, 42-এর মধ্যে 18টি। এটা সত্যিই কিন্তু অভূতপূর্ব। তৃণমূল পেল 22টি, কিন্তু ভোট শেয়ার দেখুন, বিজেপির ভোট শেয়ার ছিল 40% আর তৃণমূলের ভোট শেয়ার ছিল 43%, মানে ব্যবধান মাত্র 3%। এই দেখে বিজেপি ভাবলো 2021 বিধানসভায় তারা একেবারে জিতেই যাবে এবং 200 পার করবেই। অমিত শাহ ঘোষণা করলেন 200-র বেশি আসন পাবো। মিডিয়া বলল হবে। আবার বলছি একটা কথা, হলো না কিন্তু। 77-এ বিজেপি আটকে গেল কেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের কিন্তু একটু গভীরে যেতে হবে। প্রথমে বুঝতে হবে 2019-এ বিজেপি কেন এত ভালো ফল করেছিল। 2019-এ বিজেপির পক্ষে কাজ করেছিল কয়েকটা বিষয়। 1 নম্বর, মোদীর ব্যক্তিত্ব। লোকসভা নির্বাচন অনেকটাই কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন। মোদীর জনপ্রিয়তা কিন্তু তখন ছিল একেবারে তুঙ্গে। 2 নম্বর, পুলওয়ামা হামলা ও বালাকোট বিমান হামলা। দেশে একটা জাতীয়বাদী আবেগ তৈরি হয়েছিল, মানুষ বলেছিল মোদী আছে, দেশ নিরাপদ। 3 নম্বর, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ। অনেক জায়গায় মানুষ বলেছিল বাংলায় মমতাকে না, কিন্তু দিল্লিতে মোদীকে হ্যাঁ। 4 নম্বর, মেরুকরণ। হিন্দু মুসলমান ভোট কিছুটা কিন্তু আলাদা হয়েছিল, কিন্তু এগুলো কোনোটাই 2021 বিধানসভায় কিন্তু একইভাবে কাজই করেনি, কারণ বিধানসভা নির্বাচন আলাদা। এখানে প্রশ্ন হলো বাংলার মুখ্যমন্ত্রী কে হবে, বাংলার সরকার কে চালাবে, অর্থাৎ বাংলা কে চালাবে। এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলার মানুষ বলছে বাংলার লোকই বাংলা শাসন করবেন, বাইরের লোক একদমই নয়। এই একটা কথায় বিজেপির সমস্ত কৌশল কিন্তু ভেঙে পড়েছে। এবার আসুন বিজেপির ভুলগুলো ঠিক কোথায় কোথায়। প্রথম এবং সম্ভবত সব থেকে বড় ভুল হলো যোগদান মেলা। 2020-21 সালে বিজেপি একটা বিশেষ কৌশল নিল। তৃণমূল কংগ্রেস থেকে বড় বড় নেতাদের ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে গেলেন। প্রতিদিন টিভিতে দেখাচ্ছে অমুক নেতা বিজেপিতে যোগ দিলেন, অমুক বিধায়ক বিজেপিতে এলেন। সংখ্যার দিক থেকে দেখলে মনে হয় বিজেপি শক্তিশালী হচ্ছে, কিন্তু আসলে ঠিক কি হচ্ছিল একটু ভাবুন। যে নেতা তৃণমূলের থেকে দুর্নীতি করেছেন, মানুষের সাথে অন্যায় করেছেন, পাড়ায় পাড়ায় সন্ত্রাস করেছেন, সেই মানুষটাকে বিজেপির পতাকা দিলেই কি তিনি পরিষ্কার হয়ে যান? বাংলার মানুষ কিন্তু তা মনে করেন না। গ্রামের মানুষজন জানে কে কি কিভাবে দুর্নীতি করেছে। আপনি পতাকা বদলালেই মানুষের স্মৃতি কিন্তু একদমই বদলায় না। আমি একটা উদাহরণ দেই। ধরুন একটা পাড়ায় একজন লোক আছেন, তিনি তৃণমূলের খুব বড় নেতা, তার বিরুদ্ধে অভিযোগ আছে চাঁদাবাজির, জমি দখলের, মিথ্যা মামলা দেওয়ার। সেই পাড়ার মানুষেরা ওই লোকটাকে কিন্তু ঘেন্না করে। এখন বিজেপি সেই লোকটাকে নিজেদের দলে নিয়ে এলো, বলল ইনি এখন আমাদের দলে, ইনি আপনাদের প্রার্থী। পাড়ার মানুষ কি বলবে? এই লোককে বিজেপিও নিয়েছে, মানে বিজেপিও ওদের মতো। এতে বিজেপির ভোট কিন্তু বাড়লো না, বরং যারা পরিবর্তন চেয়ে বিজেপির দিকে ঝুঁকেছিল তারা কিন্তু সরে গেল। এছাড়া আরেকটা সমস্যা হলো দলের ভেতরের দ্বন্দ্ব। বিজেপির পুরনো কর্মীরা যারা বছরের পর বছর কষ্ট করে দল করেছেন, মার খেয়েছেন, জেল খেটেছেন, তারা দেখছেন তৃণমূল থেকে আসা নেতারা টিকিট পেয়ে গেলেন,
তাদের ক্ষোভ এবারে কোথায় যাবে? অনেকে নিষ্ক্রিয় হয়ে গেলেন, অনেকে মনমরা হয়ে কাজ করলেন, বুথ স্তরে সেই প্রাণ শক্তি আর রইল না। একটা দল তখনই শক্তিশালী হয় যখন তার ঘাঁটির কর্মীরা উৎসাহিত থাকেন। সেই উৎসাহ নষ্ট হয়ে গেলে বাকি সবকিছুই কিন্তু একেবারে ফাঁকা। যোগদান মেলা বিজেপির সেই মূল শক্তিটাকে কিন্তু দুর্বল করে দিল। আর এখানে একটা গভীর রাজনৈতিক প্রশ্নও আছে। যখন আপনি তৃণমূলের নেতাদের নিয়ে আসছেন, তখন আপনি মূলত বলছেন যে আপনার নিজস্ব নেতৃত্ব তৈরি করার ক্ষমতা নেই, আপনি প্রতিপক্ষের উচ্ছিষ্ট দিয়েই দল ভরাচ্ছেন। এটা কোনো শক্তিশালী সংগঠনের লক্ষণই নয়, এটা হলো দুর্বলতার লক্ষণ, এবং বাংলার মানুষ সেই দুর্বলতাকে কিন্তু একেবারে ধরে ফেলেছে। দ্বিতীয় বড় ভুল, উগ্রতার রাজনীতি। এখানে আমি কিছু নির্দিষ্ট উদাহরণের কথা বলবো। দিলীপ ঘোষ বাংলায় বিজেপির একেবারে সব থেকে শক্তিশালী মুখ ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন, মাটির নিচে পুঁতে দেব, গুলি করে দেব, তৃণমূলের লোকেদের এইভাবে ঠান্ডা করব, এই ধরনের কথাবার্তা। এবার আমাকে বলুন, বাংলার একজন সাধারণ মানুষ যিনি শিক্ষিত বা অশিক্ষিত, যিনি শান্তিতে জীবন কাটাতে চান, তিনি কি এই ধরনের নেতাকে বিশ্বাস করবেন? তিনি কি মনে করবেন এই লোক আমাদেরকে সুরক্ষা প্রদান করবে? না, তিনি ভয় পাবেন। বাংলার মানুষ কিন্তু সাহসী, কিন্তু উগ্রতাকে বাংলার মানুষ ঐতিহাসিকভাবে কিন্তু অপছন্দ করে। এবার শুভেন্দু অধিকারীর কথায় আসি। শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। নন্দীগ্রাম আন্দোলনে তার কিন্তু বড় ভূমিকা ছিল। তিনি মাঠের মানুষ, কিন্তু তিনিও বিভিন্ন সময় এমন কিছু মন্তব্য করেছেন যা বিতর্কিত হয়েছে। মুসলমান সম্প্রদায় নিয়ে, সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে এমন কিছু কথা তিনি বলেছেন যা বাংলার একটা বড় অংশের মানুষ কিন্তু ভালোভাবে নেননি। বন্ধুরা, এখন আমি এখানে একটু থামতে চাই। আমি এটা বলছি না যে বিজেপির হিন্দুত্বের রাজনীতি পুরোপুরি অর্থাৎ সম্পূর্ণ ভুল, সেটা অন্য আলোচনা। আমি বলছি বাংলার প্রেক্ষাপটে, বাংলার সংস্কৃতির নিরিখে এই উগ্র ভাষা ও উগ্র কর্মসূচি কাজ করে না। কিন্তু কেন, এটা বুঝতে হলে বাংলার ইতিহাসটা একটু দেখতে হবে। বাংলায় হিন্দু মুসলমান একসাথে হাজার বছর ধরে কিন্তু বসবাস করছে। দেশভাগের ক্ষত আছে, সেটা কিন্তু সত্যি, কিন্তু তারপরেও বাংলার সামাজিক কাঠামোতে একটা সহাবস্থান ঐতিহ্য কিন্তু তৈরি হয়েছে। বাংলার একটা গ্রামে যান, দেখবেন হিন্দু মুসলমান পাশাপাশি থাকছে। ঈদে হিন্দু বাড়িতে নিমন্ত্রণ যাচ্ছে, পুজোয় মুসলিম প্রতিবেশীরাও কিন্তু আসছেন। এটা আদর্শ চিত্র কিন্তু একেবারেই নয়। উত্তেজনা থাকে, দ্বন্দ্ব থাকে, কিন্তু একটা বেসিক সহাবস্থানও কিন্তু রয়েছে। যখন কেউ বলে মুসলমানদের তাড়িয়ে দেব, সংখ্যালঘুরা এখানে থাকতে পারবে না, তখন বাংলার হিন্দু মানুষটাও কিন্তু অস্বস্তি বোধ করে। কারণ তার পাশের বাড়িতে একজন মুসলমান পরিবার থাকে, তার ছেলের সাথে তাদের ছেলে খেলাধুলো করে একসঙ্গে। এই মানুষগুলোকে তাড়িয়ে দিতে কিন্তু তারা চায় না। তার চাওয়া হলো উন্নয়ন হোক, কাজ হোক, দুর্নীতি কমুক, ছেলেপুলে চাকরি বাকরি হোক। সে কিন্তু হিন্দুত্বের ভিত্তিতে ভোট দেয় না, সে দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান চায়। এই মৌলিক পার্থক্যটা বিজেপি কিন্তু বুঝতে একেবারেই পারেনি। তারা ভেবেছে উত্তরপ্রদেশে যা কাজ করেছে বাংলাতেও একই জিনিস, একই ফর্মুলা কাজ করবে। কিন্তু বাংলা কোনোদিনই উত্তরপ্রদেশ ছিল না, এখনো উত্তরপ্রদেশ নয়, আর ভবিষ্যতেও কখনোই উত্তরপ্রদেশ হবেও না। বাংলার সামাজিক কাঠামো কিন্তু একেবারেই আলাদা, ধর্মীয় চর্চার ধরন আলাদা, রাজনৈতিক সংস্কৃতিও একেবারে আলাদা। এই পার্থক্যটা না বুঝলে বিজেপির জয় পাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে একেবারেই অসম্ভব। এখন আরেকটা কথা বলি, বিজেপির এই উগ্র ভাষা শুধুমাত্র সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু অনেক সময় এমন উগ্র ভাষা ব্যবহার হয়েছে যা বাংলার সাধারণ মানুষকে কিন্তু ভয় দেখায়। রাজনৈতিক প্রতিযোগিতায় শক্ত কথা বলা একেবারে স্বাভাবিক, কিন্তু হুমকি ধুমকির রাজনীতি বাংলার মানুষ কখনোই পছন্দ করে না। বাংলার মানুষ বামফ্রন্টের সময়ও এই একই জিনিস কিন্তু দেখেছেন, ভয়ের রাজনীতি, এবং শেষমেশে কিন্তু সেই ভয়ের বিরুদ্ধে বিদ্রোহ পর্যন্ত করেছে। বিজেপিও সেই একই পথে কিন্তু হাঁটছে, আর এই পথে যদি বিজেপি আগামী দিনেও হাঁটতে থাকে তাহলে ফলাফল কিন্তু একই হবে। তৃতীয় বড় ভুল হলো জনবিচ্ছিন্নতা। এটা হয়তো সব থেকে একটা মৌলিক সমস্যা। রাজনীতিতে একটা কথা আছে, ইলেকশন ইজ ওন এট দ্য বুথ লেভেল, মানে নির্বাচন যেটা হয় বুথ স্তরে। বুথ কি না, বুথ হলো প্রতিটি ভোটার কেন্দ্র। সেখানে কত ভোটার আছে, তাদের মধ্যে কতজন আপনার সমর্থক, সেই সমর্থকদের ভোট দিতে নিয়ে আসা, এটাই হচ্ছে বুথ ম্যানেজমেন্ট।
তৃণমূলের এই বুথ স্তরের সংগঠন কিন্তু অত্যন্ত শক্তিশালী। এবার একটা প্রশ্ন আসছে, তৃণমূলের বুথ স্তরের সংগঠন কি রাতারাতি শক্তিশালী হয়ে উঠলো, বা কিভাবে তৃণমূলের বুথ স্তরের সংগঠন ঠিক এতটাই শক্তিশালী হয়ে উঠলো? কারণ তৃণমূল 12 বছরেরও বেশি সময় ধরে বাংলায় ক্ষমতায়। এই সময় তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বুথে সংগঠন তৈরি করেছে। তাদের কাছে ডেটা আছে, কোন বাড়িতে কে থাকবেন, কার কি সমস্যা, কে কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কে এখনো পাননি। এই তথ্যের ভিত্তিতে তারা ভোটারের কাছে যাচ্ছে। বিজেপির সেই সংগঠনটা কোথায়? বিজেপি নির্ভর করছে দিল্লির নেতাদের ওপর। ভাবছে অমিত শাহ এলেন, বড় সভা হলো, মানুষ মুগ্ধ হলো, ভোট পাবো। কিন্তু সভা শেষে দিল্লির নেতারা কিন্তু চলে যান। তাহলে বুথ স্তরে এখন বিজেপির কে থাকছে? একটা সত্যিকারের গল্প বলি শুনুন। 2021-এ নির্বাচনের সময় অনেক জায়গায় দেখা গেছে বিজেপির বুথ এজেন্ট মাত্র নেই, বা আছে কিন্তু তা নিষ্ক্রিয়। ভোটের দিন যে ভোটার বিজেপিকে সমর্থন করেন তাকে বুথে নিয়ে আসার মতো লোকই নেই। তৃণমূল তাদের সমর্থকদের বুথে নিয়ে আসছেন, বিজেপির সমর্থকরা হয়তো বাড়িতেই থেকে গেলেন। এটাই কিন্তু পার্থক্য তৈরি করে। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর বিষয়টাও আলোচনা করা দরকার। বিজেপি 2021 সালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছিল, যুক্তি ছিল সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু বাংলার মানুষের একটা বড় অংশ এটাকে ভালোভাবে নেয়নি, কারণ কেন্দ্রীয় বাহিনী মানে দিল্লির নিয়ন্ত্রণ। বাংলার মানুষ মনে করছেন যে বিজেপি বাংলার ওপর কেন্দ্রের ছড়ি চালাতে চাইছে। এই আঞ্চলিক আত্মসম্মানের প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলার বিষয় বাঙালিরাই ঠিক করবে। দিল্লি থেকে কেউ এসে এখানে ছড়ি ঘোরানো বাঙালিরা কিন্তু একেবারেই পছন্দ করেনি। এই অনুভূতিটা বিজেপি কিন্তু এখনো পর্যন্ত বুঝতেই পারেনি, আর পারছেও না। আর এই জায়গাটাতেই কিন্তু মমতা ব্যানার্জি একেবারেই সফল। মমতা ব্যানার্জি সবসময় বলেন, বাংলার মেয়ে, বাংলার জন্য লড়াই করছি, দিল্লি বাংলাকে দাবিয়ে রাখতে পারবে না। এই ন্যারেটিভটা কিন্তু বাংলার মানুষের মধ্যে একটা বিশালভাবে কাজ করে। তৃণমূল এবং বিজেপির এই রাজনৈতিক লড়াইটাকে অনেকেই দেখছে দিল্লি বনাম বাংলার লড়াই হিসেবে, এবং সেই লড়াইয়ে বাংলার মানুষ বাংলারই পক্ষ নিয়েছে। এবার একটু তৃণমূলের কথা বলি। আমি এখানে তৃণমূলের কিন্তু প্রশংসা একেবারে করছি না। তৃণমূলের অনেক গুরুতর সমস্যা আছে। দুর্নীতির অভিযোগ আছে, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার কেলেঙ্কারি আছে, রেশন কেলেঙ্কারি রয়েছে, অনেক জায়গায় হিংসার অভিযোগও আছে, সিন্ডিকেট রাজ রয়েছে। এগুলো অস্বীকার কিন্তু একেবারেই করা যায় না। কিন্তু রাজনীতি তুলনামূলক, মানুষ তুলনা করে সিদ্ধান্ত নেয়, এবং তৃণমূল কিছু জিনিস সঠিকভাবে করেছে যা বিজেপি কিন্তু পারেনি। প্রথমত সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া, স্বাস্থ্য সাথী, 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার সুবিধা, কন্যাশ্রী প্রকল্প, মেয়েদের পড়াশোনার জন্য সহায়তা, সবুজ সাথী, স্কুলে ছেলে মেয়েদেরকে সাইকেল দেওয়া। এই প্রকল্পগুলো নিয়ে অনেক কিন্তু বিতর্ক আছে। বলা হয় টাকা ঠিকঠাক জায়গায় নাকি পৌঁছায় না, দুর্নীতি হয়, কিন্তু যেটুকু পৌঁছায় সেটাই কিন্তু মানুষের কাছে একেবারে বাস্তব ছবি। একজন গরিব মহিলা প্রতি মাসে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পান, সেই টাকাটা তার কাছে সত্যিকারের। তিনি যখন ভোট দিতে যান তখন মনে করেন এই সরকার আমার কথা ভেবেছেন। দ্বিতীয়ত কম হিংসার রাজনীতি, বিশেষ করে সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল আগের তুলনায় অনেকটাই কিন্তু কম হিংসা করেছে। এটা তাদের সচেতনতার একটা কৌশল, কারণ তারা বুঝেছে হিংসা এখন তাদের জন্য ব্যাকফায়ার করছে। 2021-এর পরে হিংসা নিয়ে যে সমালোচনা হয়েছিল তাতে কিন্তু তৃণমূলের ভাবমূর্তি যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই তারা কিছুটা সংযত পর্যন্ত হয়েছে, আর এই সংযতটাই ফলাফলে কিন্তু প্রভাব ফেলেছে। বিজেপি 18 থেকে 12-তে নামলো লোকসভা নির্বাচনে। তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্ব। মমতা ব্যক্তি হিসেবে বাংলার মানুষের কাছে এখনো পর্যন্ত কিন্তু গ্রহণযোগ্য। তিনি সাধারণ জীবনযাপন করেন, হাওয়াই চটি পরেন, সাধারণ শাড়ি পরেন। নিজের পরিবারকে তেমন সুবিধা কিন্তু তিনি দেননি বলে দাবি করা হয়। রাজনীতিবিদ হিসেবে তার সীমাবদ্ধতা আছে, কিন্তু একজন সাধারণ বাঙালির কাছে তিনি নিজের মানুষ বলে কিন্তু মনে হয়। কিন্তু বিজেপির কে সেই মানুষ? কিন্তু বিজেপির কাছে কি এরকম মানুষ আদৌ আছে? দিলীপ ঘোষ, তার কথাবার্তায় অনেকেই স্বস্তি পান না। শুভেন্দু অধিকারী, তিনি প্রভাবশালী কিন্তু সর্বস্তরে গ্রহণযোগ্য নন। বিজেপির একজন বাংলার মুখ দরকার, একজন মানুষ যাকে বাংলার সাধারণ মানুষ নিজের ভাবতে পারে। সেই মানুষটা কিন্তু বিজেপির মধ্যে এখনো পর্যন্ত তৈরি হয়নি।
বাংলায় রাজনীতি ও সংস্কৃতি কিন্তু অবিচ্ছেদ্য। রবীন্দ্রনাথ, নজরুল, সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর এই মানুষগুলো কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় শুধুমাত্র ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, বাঙালির পরিবারের অংশ। বাঙালি মধ্যবিত্তের একটা বুদ্ধিজীবী কিন্তু মানসিকতা আছে, তারা উগ্রতাকে স্বীকার কিন্তু কখনোই করে না। কলকাতার একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষ যখন দিলীপ ঘোষের মাটির নিচে পুঁতে দেব এই ধরনের কথা শোনেন, তিনি ভাবেন এটা একটা অশিক্ষিত ভাষা, এই লোক আমাদের প্রতিনিধিত্ব করেই না। এই সাংস্কৃতিক বিচ্ছেদটাও কিন্তু বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ। বিজেপিকে বাংলায় জিততে হলে শুধু ভোটের অঙ্ক নয়, বাংলার মানুষের মনের অঙ্কটাও কিন্তু বুঝতে হবে। এবার আসুন সংখ্যার কথায়। সাম্প্রতিক সমীক্ষা বলছে তৃণমূল 225টির বেশি আসনে এগিয়ে, বিজেপি মাত্র 59টিতে। কিন্তু এই সংখ্যাগুলো দেখার আগে কিছু কথা বলা দরকার। সমীক্ষা সবসময় নির্ভুল কিন্তু একেবারেই হয় না, এটা একটা অনুমান। বাস্তব ফলাফলে কিছু পরিবর্তন হতেই পারে, তারপরেও সমীক্ষার ট্রেন্ড কিন্তু দেখা যায়। 2019-এ বিজেপির ভোট শেয়ার ছিল 40%। 2021 বিধানসভা নির্বাচনে সেটা দাঁড়ালো প্রায় 38%। সাম্প্রতিক লোকসভায় আরো কমলো, মানে ট্রেন্ড নিচের দিকে। এটা কেন হচ্ছে? একটা কারণ হলো যে অসন্তোষের জায়গা ছিল সেটা বিজেপি ধরে রাখতে পারেনি। 2019-এ অনেক মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন পরিবর্তনের আশায়, তারা দেখেছিলেন বিজেপিতে হয়তো কিছু একটা আছে, কিন্তু এরপর যা দেখলো যোগদান মেলা, উগ্র ভাষা, দিল্লির নির্দেশ, এগুলোতে তাদের আশাভঙ্গ হলো এবং তারা ফিরে গেলেন। এখন বিজেপির সামনে দুটো পথ। এক, নিজেদের ঠিকঠাক করা, বাংলার জন্য আলাদা রণকৌশল তৈরি করা, বাংলার নিজস্ব নেতৃত্ব গড়ে তোলা, মাঠের সংগঠনকে শক্ত করা। দুই, একই পথে চলতে থাকা এবং আরো খারাপ ফলাফলের দিকে যাওয়া। এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে তারা দ্বিতীয় পথেই কিন্তু আছে। তৃণমূলের ভবিষ্যৎ কি? তৃণমূলও কিন্তু চ্যালেঞ্জ মুক্ত নয়। দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে, যুব সম্প্রদায় চাকরি চাইছে, শিক্ষিত মানুষ মেধার মূল্যায়ন চাইছে। যদি তৃণমূল এই সমস্যাগুলো সমাধান করতে না পারে, তাহলে একদিন না একদিন ক্লান্তি কিন্তু মানুষের মধ্যে তৈরি হতে বাধ্য। কিন্তু সেই বিকল্পটা কোথায়? বামফ্রন্ট এখন প্রায় অস্তিত্বহীন, কংগ্রেসের অবস্থাও কিন্তু অথই জলে। বিজেপি এখনো বাংলার মানুষের আস্থা অর্জন করতে পারেনি, তাই আপাতত বাংলার রাজনীতিতে তৃণমূলের কিন্তু কোনো বিকল্পই নেই এবং এটাই তৃণমূলের সব থেকে বড় শক্তি। তাহলে বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা কি শিখলাম? বাংলার রাজনীতির কিছু চিরন্তন সত্য আছে। প্রথম সত্য, বাংলাকে ভয় দেখিয়ে জয় করা যায় না, সিপিএম পারেনি, বিজেপিও পারছে না। দ্বিতীয় সত্য, বাংলার মানুষ গ্রাম থেকে পরিবর্তন আনে, দিল্লি থেকে কেউ বাংলার ভাগ্য কিন্তু নির্ধারণ করতে পারবে না। তৃতীয় সত্য কি? বাংলার সংস্কৃতিকে সম্মান না করলে বাংলার মানুষ তাদেরকে সম্মান দেয় না। চতুর্থ সত্য কি? রাজনীতি হয় মাঠে, র্যালিতে নয়, টিভিতে নয়, টুইটারে নয়, গ্রামের সেই সাধারণ মানুষটার কাছে গিয়ে। পঞ্চম সত্য কি? বাংলার মানুষ পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তনটা তাদের নিজের শর্ত মোতাবেক চায়। বিজেপি এই শর্তগুলো কিন্তু বোঝেনি, তাই বারবার হেরে আসছে। তৃণমূল এগুলোর অন্তত কিছু বোঝে, তাই বর্তমানে টিকে আছে। কিন্তু মনে রাখবেন, রাজনীতিতে কোনো দল চিরস্থায়ী নয়। বামফ্রন্ট ছিল, এখন আর নেই। একদিন না একদিন বাংলায় নতুন কিছু অবশ্যই আসবে, নতুন কেউ আসবে। সেই পরিবর্তনটা কে আনবে, কিভাবে আনবে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এখন একটা কথা নিশ্চিত, সেই পরিবর্তন আসবে বাংলার মাটি থেকে, বাংলার মানুষের থেকে। বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরিবর্তন এই মাটি গ্রহণ করবেই না। এটা বাংলার ইতিহাসের সব থেকে বড় শিক্ষা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আপনার মতামত কি? বাংলার রাজনীতি নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই লিখুন, আমরা পড়ি এবং উত্তর দেওয়ারও চেষ্টা করি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আরো ভালো ভালো কন্টেন্ট দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।